আমন্ত্রণ দীপ্ত সংবাদে আপনাদের সাথে আছি আমি ইয়াসমিন সুমনা। রাজধানী ঢাকায় আজ ভোর থেকে বৃষ্টি হচ্ছে। ভোর ৫টার কিছু পর থেকে সকাল ৭টার আগ পর্যন্ত অঝোরে বৃষ্টি হয়। এই বৃষ্টিতে ঢাকার গ্রিন রোড, কারওয়ান বাজার, পান্থপথ, ধানমন্ডির রবীন্দ্র সরোবরের পাশের রাস্তা, জিগাতলা, পশ্চিম তেজতুরী বাজার, পশ্চিম শেওড়াপাড়া, মিরপুর ১০, কাজীপাড়া, মালিবাগ, রেলগেট, মৌচাক, মগবাজার, হাতিরঝিলের সড়কের মধুবাগ এলাকা সহ বিভিন্ন জায়গায় পানি জমে থাকতে দেখা যায়। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে দেশের ৬ বিভাগের কয়েকটি স্থানে আজ বৃষ্টির সম্ভাবনা আছে। রাজধানীতেও আজ আরও বৃষ্টি হতে পারে। এতে দেশের উত্তর পূর্বাঞ্চলের কয়েকটি জেলার নদীগুলোতে পানি বৃদ্ধি অব্যাহত থাকতে পারে। গত রোববার থেকে দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি শুরু হয়েছে। বৃষ্টি হয় দেশের বিভিন্ন স্থানে তাপমাত্রা অনেকটাই কমে গেছে। প্রবল বৃষ্টিতে সুনামগঞ্জ সহ দেশের অন্তত ৫ জেলায় বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। পানিতে তলিয়ে গেছে অনেক হাওরের বেশিরভাগ ফসল। পানি থেকে পাকা ধান কাটতে মিলছে না শ্রমিক। সুনামগঞ্জের দেখার হাওরের কৃষক বশির মিয়া দুদিন আগে জমির ধান কাটার উপযুক্ত হলেও শ্রমিকের অভাবে তা কাটতে পারেননি। এরই মধ্যে টানা বৃষ্টিতে বাঁধ ভেঙে ডুবে গেছে ফসল। ঠান্ডা বাতাস, তাছাড়া পানির কম পানির ধান কাটা যায় না। শ্রমিক বলতেও নাই, মজুরি অনেক বেশি, এই কারণে অনেক কষ্ট করে নিজের জমি নিজেও কাটতেছি। দাগ আছে, এই দাগটা আমি কাটছি, কাটার পরে আমি শুকাইতে পারছি না ধানটা, সম্পূর্ণ ধানটা আমার নষ্ট হয়ে গেছে। একদিকে অতিবৃষ্টি ও উজানের পানি, অন্যদিকে বজ্রপাতের আতঙ্ক। তারপরও জীবনের ঝুঁকি নিয়ে স্বপ্নের ফসল ঘরে তোলার সংগ্রাম চলছে সুনামগঞ্জের প্রায় সব হাওরে। টানা বৃষ্টি ও উজানের ঢলে হবিগঞ্জের বেশ কয়েকটি হাওর ইতিমধ্যে প্লাবিত হয়েছে। বানিয়াচং, আজমিরিগঞ্জ ও লাখাই উপজেলার বিভিন্ন হাওরে প্রায় ৪,০০০ হেক্টর জমির পাকা বোরো ধান পানিতে তলিয়ে গেছে। দেখা দিছে যদি আগামী দিন থেকে দিনগুলো ভালো দেয়, ভগবান আল্লাহ দেয়, তাইলে কৃষকের ধান বাঁচবে। ১৫-২০ মান ধান আছে, আরো ৩ দিন লাগবে আমাদের এইভাবে রোদ শুকাইতে। নেত্রকোনায় গত কয়েকদিন টানা বৃষ্টিতে বিভিন্ন হাওর ও নিম্নাঞ্চলে ধান খেতে পানি জমে যায়। এতে ক্ষতির আশঙ্কায় পড়েছেন কৃষকরা। কিশোরগঞ্জে এবছর হাওরে ১,০৪,৮০০ হেক্টর জমিতে বোরো ধানের আবাদ হয়েছে। এর মধ্যে ৫১% ফসল কাটা হয়েছে। বাকি ফসলের একটি বড় অংশ বৃষ্টির পানিতে তলিয়ে গেছে। বৃহস্পতিবার হাওর এলাকায় ক্ষতিগ্রস্ত ফসলি জমি পরিদর্শন করেন জেলা প্রশাসক। খাগড়াছড়িতে টানা বৃষ্টি আর পাহাড়ি ঢল ও ঝড়ের কারণে অনেক ফসলি জমি ক্ষতিগ্রস্ত হয়েছে। খাগড়াছড়ি কৃষি সম্প্রসারণ অধিদপ্তর জানিয়েছে বৃষ্টিতে ২ শতাধিক হেক্টর জমির পাকা ধানের ক্ষতি হয়েছে। এছাড়া সবজি ও ফল বাগানের ক্ষয়ক্ষতি হয়েছে। সাদিয়া চৌধুরী, দীপ্ত, বার্তাকক্ষ। এদিকে বিশেষজ্ঞরা বলছেন ২০২৬ সাল বিশ্ব জলবায়ুর ইতিহাসে এক রহস্যময় সন্ধিক্ষণ। প্রকৃতিতে ফিরছে এক দানবীয় শক্তি যার নাম এল নিনো। এটি স্বাভাবিক জলবায়ু চক্র হলেও এর প্রভাবে মধ্য ও পূর্ব প্রশান্ত মহাসাগরের পানির তাপমাত্রা বেড়ে যায়। বিশ্বজুড়ে তাপমাত্রা বাড়ার আশঙ্কা থেকে এরই মধ্যে সতর্কবার্তা দিয়েছে জাতিসংঘ। এখন প্রশ্ন, এল নিনোর প্রভাব বাংলাদেশে কেমন পড়বে? এল নিনো মূলত একটি স্বাভাবিক জলবায়ু চক্র, যার ফলে মধ্য ও পূর্ব প্রশান্ত মহাসাগরের পানির তাপমাত্রা বেড়ে যায়। ফলস্বরূপ ভয়াবহ ঝড়, খরা ও বন্যার মতো দুর্যোগ হওয়ার আশঙ্কা বাড়ে। বিজ্ঞানীদের আশঙ্কা ২০২৬ থেকে ২০২৭ সালের মধ্যে সাধারণ এল নিনোর তুলনায় বহুগুণ শক্তিশালী রূপ প্রত্যক্ষ করবে পুরো পৃথিবী। সমুদ্রের পৃষ্ঠের পানির তাপমাত্রা ৩০ বছরের গড় অপেক্ষা যদি সর্বনিম্ন ০.৫ ডিগ্রি সেলসিয়াস থেকে উপরে থাকে, যদি তাপমাত্রা বেশি হয়, তখন সেটাকে আমরা বলি এল নিনো অবস্থা। যদি ভারত মহাসাগরের দ্বিমেরু পজিটিভ না থাকে, তাহলে হয়তো দেখা যাচ্ছে আমাদের বাংলাদেশে স্বাভাবিকের চেয়ে ১০ থেকে ২০% বৃষ্টিপাত কম হবে। আর যদি এই সৌভাগ্যক্রমে যদি আমাদের ভারত মহাসাগরের যদি এই দ্বিমেরুটা যদি পজিটিভ দশায় থাকে, তাহলে হবে দেখা যাচ্ছে হয়তো ওই বৃষ্টিপাতের পরিমাণটা 10%, হয়তো 10% থেকে 15% কম হবে। বিজ্ঞানীরা বলছেন ১৫০ বছর আগে এমন এক বিভীষিকাময় এল নিনোর প্রভাবে দুর্ভিক্ষে বিশ্বের তৎকালীন জনসংখ্যার প্রায় ৪ ভাগ বিলুপ্ত হয়ে গিয়েছিল। ২০২৬ সালের সুপার এল নিনোর প্রভাবে প্রাণীজ আমিষের বাজারে বড় ধরনের অস্থিরতার পূর্বাভাস দিচ্ছেন বিশেষজ্ঞরা।
পুরো অস্ট্রেলিয়া যদি এইরকম যদি খরা হয় তাহলে অস্ট্রেলিয়ার গম উৎপাদন উল্লেখযোগ্য পরিমাণে কমে যাবে। এই যে আমাদের পুরো বিশ্বব্যাপী যে খাদ্য নিরাপত্তা, এই বিশেষ করে এল নিনোর বছরগুলোতে এইটা হচ্ছে সবচেয়ে যে একটি গুরুতর যে সমস্যা হিসেবে দাঁড়ায়, যেটা হচ্ছে বিশ্বে খাদ্যশস্যের মূল্য উল্লেখযোগ্য পরিমাণে বেড়ে যায়, বিশেষ করে যে বছরই শক্তিশালী এল নিনো হয়, কারণ অস্ট্রেলিয়া যেহেতু উৎপাদন খুবই কমে যায়, এটা হচ্ছে আমাদের খাদ্যশস্য বিশ্বের অন্যান্য দেশগুলোতে উৎপাদন ব্যাহত হয়। এবার এল নিনোর প্রভাব মূলত অস্ট্রেলিয়া, ইন্দোনেশিয়া অঞ্চলে বেশি হবার সম্ভাবনা রয়েছে। তবে বাংলাদেশও এর প্রভাব স্পষ্টভাবে অনুভূত হবে। বেশি শক্তিশালী হলে মে থেকে জুনে সুপার এল নিনোর প্রভাবে বৃষ্টিপাতের ধরনে আসবে ব্যাপক পরিবর্তন, বাড়বে তাপমাত্রা, প্রচণ্ড খরায় ক্ষতি হবে কৃষির। এল নিনোর বছরগুলোতে দেখা যায় অনেক সময় যে 2 সপ্তাহ পর্যন্ত দেখা যাচ্ছে কোনো বৃষ্টিপাত হচ্ছে না। এই জন্য যে এই বছর এল নিনোর বছরগুলোতে সমস্যাটা হচ্ছে এই জন্য কৃষকদের জন্য এটি অনেক ক্ষতিকর প্রভাব বয়ে নিয়ে আসে। বর্ষাকালে আমাদের দেশের কৃষকরা সাধারণত চিন্তা করেন যে আল্লাহ বৃষ্টি দিবে, ওই বৃষ্টির উপর দিয়ে আমরা চাষ করবো। কিন্তু এল নিনোর বছরগুলো যেটা বললাম, যেহেতু বৃষ্টি অনিয়মিত হয় এবং ওই ব্রেক মৌসুমের পিরিয়ডটা অনেক বেশি দীর্ঘায়িত হয়, তখন কি আমাদের কৃত্রিম সেচ দিতে হয়, ফলে কৃষকদের যে উৎপাদন খরচটা, জ্বালানি খরচটা বেড়ে যায়। মার্কিন ক্লাইমেট প্রেডিকশন সেন্টার জানিয়েছে এই গ্রীষ্মে এল নিনো তৈরি হওয়ার সম্ভাবনা 62%। জলবায়ুর পরিবর্তনের কারণে, বৈশ্বিক উষ্ণতার বৃদ্ধির কারণে এই এখন সাম্প্রতিক বছরগুলোতে, গত 20 বছর বা 30 বছরে এই এল নিনো যে এটি আরো ঘন ঘন হচ্ছে। রুবায়েত হাসান, দীপ্ত সংবাদ, ঢাকা। আজ মহান মে দিবস। 1886 সালের 1 মে যুক্তরাষ্ট্রের শ্রমিকরা তাদের অধিকার আদায়ের জন্য জীবন দেন। এরই ধারাবাহিকতায় তাদের কাজের সময় 8 ঘন্টা নির্ধারিত হয়। কিন্তু বাংলাদেশে শ্রমিকদের ন্যায্য অধিকার এখনো প্রতিষ্ঠিত হয়নি বলে মনে করেন শ্রমিক নেতা ও বিশ্লেষকরা। শিকাগোর হে মার্কেট চত্বর, 1886 সালের 1 মে। সেদিনও কাজের সময় 8 ঘন্টা নির্ধারণের দাবিতে ধারাবাহিক লড়াইয়ের অংশ হিসেবে রাজপথে নেমেছিলেন হাজারো শ্রমিক। পুলিশ চালায় গুলি, ঝরে যায় কয়েকটি তাজা প্রাণ, কিন্তু নিভে যায়নি দাবির আগুন। সেই আত্মত্যাগী বিশ্বজুড়ে প্রতিষ্ঠা করে শ্রমিকের মর্যাদা। বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও দিনটি পালিত হয় গভীর শ্রদ্ধায়। ক্রমবর্ধমান শিল্পায়নের প্রেক্ষাপটে মে দিবসের প্রাসঙ্গিকতা এখন আরও ব্যাপক। যোগ হয়েছে ন্যূনতম মজুরি, স্বাস্থ্য সুরক্ষা ও নিরাপদ কর্মপরিবেশের বিষয়। একটা মর্যাদাকর জীবিকা এবং জীবনের নিশ্চয়তা দিতে হবে, সেইটাই কিন্তু মে দিবসের মূল দাবি ছিল। সবাই মিলে যাতে প্রতিনিধিত্ব করতে পারে, ব্যক্তি যেন যার যার মতো ব্যবস্থা না নেয়, সংগঠন যাতে ব্যবস্থা নেয়, সেটা থাকবে। এটাই হচ্ছে আমাদের একটা মূল চেতনা, এবং সেটা এখনো বাংলাদেশে অপূর্ণই রয়ে গেছে। বর্তমান সময়ে উন্নত প্রযুক্তির ব্যবহারে শ্রমিকের কর্ম হারানোর একটা শঙ্কা তৈরি হয়েছে। তবে বিশেষজ্ঞরা মনে করেন প্রযুক্তিকে আশীর্বাদ হিসেবে দেখে দক্ষতা বাড়াতে হবে। কম্পিউটার যখন যাত্রা শুরু করে, ইন্টারনেট যখন যাত্রা শুরু করে, মানুষ একই ভাবনা ভেবেছিল যে কম্পিউটার সব কাজ করে ফেলবে। এখন আপনি যদি এক দৃষ্টিতে তাকান এবং চিন্তা ভাবেন, তাহলে দেখবেন এই কম্পিউটারের কারণে কত কোটি কোটি জব তৈরি হয়েছে, এবং সেই শ্রমিকগুলা এফিশিয়েন্ট, দক্ষ, আগের চেয়ে অধিক দক্ষ। অতএব আমাদের মেধায় প্রতিযোগিতা তৈরি করতে হবে এবং সেই ধরনের দক্ষ জনবল তৈরি করতে হবে। বাংলাদেশ শ্রম আইন সংশোধন বিল সম্প্রতি জাতীয় সংসদে পাশ হয়েছে। এর মধ্যে কিছু সীমাবদ্ধতা রয়েছে বলে মনে করেন এই শ্রমিক নেতা। ট্রেড ইউনিয়ন করাটার ক্ষেত্রে অনেক বাধা সৃষ্টি, আইন আছে কিন্তু আমাকে করতে দেওয়া হয় না। মালিকরা কোনো রকম অসুবিধা হইলে সেই সংগঠনের সাথেই তো কথা বলবে, ব্যক্তির সাথে তো কথা বলবে না। তিনি বলেন, মে দিবস কেবল আনুষ্ঠানিকতায় সীমাবদ্ধ না রেখে শ্রমিকের অধিকার নিশ্চিতের দাবি জোরালো হওয়া উচিত। লাবণী গুহ, দীপ্ত সংবাদ, ঢাকা। রাজধানী ঢাকা সহ সারা দেশে নানা কর্মসূচিতে মহান মে দিবস পালন করা হচ্ছে। বন্দর নগরী চট্টগ্রামেও রয়েছে নানা কর্মসূচি। মে দিবসের আনুষ্ঠানিকতা জানাতে চট্টগ্রাম থেকে যোগ দিচ্ছেন সহকর্মী রুনা আনসারি। কথা বলবো তার সঙ্গে। রুনা, মে দিবসে চট্টগ্রামে কি কি কর্মসূচি রয়েছে, আর আবহাওয়া পরিস্থিতি কেমন দেখছেন? মে দিবসের কর্মসূচিতে আবহাওয়ার কোনো প্রভাব পড়েছে কিনা বিস্তারিত জানাবেন।
সুমনা, চট্টগ্রামে মহান মে দিবসের আনুষ্ঠানিকতা সকাল 9টায় শুরু হয়েছে এবং চট্টগ্রামের বিভিন্ন দপ্তর থেকে এরই মধ্যে যে শ্রম সংগঠনগুলো রয়েছে, শ্রমিকদের যে সংগঠন, সেই সংগঠনগুলো চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমিতে এখানে তারা র্যালি সহকারে যোগ দিয়েছেন এবং আমার পেছনে শিল্পকলা একাডেমিতে মে দিবসের যে আনুষ্ঠানিক আলোচনা সভা চলছে সেখানে রয়েছেন পার্বত্য এবং ভূমি প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দিন, এখানকার রেঞ্জ ডিআইজি, পুলিশ কমিশনার সহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা। সকাল থেকে বিভিন্ন সংগঠনের, শ্রমিক সংগঠনের নেতৃত্ব তারা র্যালি নিয়ে এই আলোচনা সভায় যোগ দিয়েছেন এবং এখান থেকে যে র্যালিটি বের হয়েছেন সেই র্যালিটি নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে এখানে এসে তারা যোগ দিয়েছেন এবং এখানে যারা শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ রয়েছেন তারা বলছেন তারা 8 ঘন্টার জন্য যে তাদের যে আন্দোলন, আজকে যে মে দিবস, সেই 8 ঘন্টার পরে তাদের যে অতিরিক্ত যে পাওয়াটা সেটি এখন পর্যন্ত তারা পাচ্ছে না এবং সেটি যেন তাদেরকে দেওয়া হয় এবং তাদের যে শ্রমের মূল্য যেন তাদের ঘাম শুকানোর আগে দেওয়া হয়, সেটি তারা কিন্তু আজকের এই মে দিবসের দাবি জানিয়েছেন। এবং আবহাওয়ার বিষয় যদি আমি বলি, আজকে সকাল থেকে কিন্তু আবহাওয়ার অবস্থা ভালো রয়েছে। আবহাওয়ার পরিস্থিতি ভালো থাকার কারণে কিন্তু চট্টগ্রাম নগর জুড়ে কিন্তু যারা শ্রমিক রয়েছেন তারা তাদের যে আজকে মে দিবসের আনুষ্ঠানিকতা, তাদের যে আলোচনা সভা, র্যালি এবং বিভিন্ন ছোট ছোট বিভিন্ন এলাকাগুলোতে তাদের যে আলোচনা সভাগুলো চলছে সেগুলো কিন্তু খুব সুন্দরভাবে তারা পরিচালনা করতে পারছেন। আমি খবর নিয়েছি চট্টগ্রামে শুধু শিল্পকলা একাডেমি নয়, বন্দর কেন্দ্রিক যে এলাকা রয়েছেন এবং সল্টগোলায় যে শ্রমিক সংগঠনগুলো রয়েছেন বন্দরে, তারাও কিন্তু সেখানে বিভিন্ন র্যালি করছেন এবং আলোচনা সভা করছেন। এছাড়া শ্রমিক সংগঠনগুলো কিন্তু তারা এখান থেকেই মূলত, এখানে যেহেতু প্রতিমন্ত্রী রয়েছেন, প্রতিমন্ত্রীর মধ্য দিয়ে মাধ্যমে কিন্তু তারা দাবি জানাচ্ছেন তাদের শ্রমিকদের যে নিরাপত্তা, বিশেষ করে ঝুঁকিপূর্ণ যে কাজে শ্রমিকরা কাজ করছেন সেখানে তাদের নিরাপত্তা যেন জোরদার করা হয় এবং শ্রমিকরা অনেক সময় দুর্ঘটনাজনিত কারণে যারা পঙ্গু হচ্ছেন, জীবন যাদের বিপন্ন হচ্ছেন, তাদের পরিবার যেন ন্যায্য পাওয়াটা পায়, সেটি যেন আজকে মে দিবস থেকে কিন্তু যেন তাদের সেই সম্ভাবনাগুলো যেন নিশ্চিত একটা আশ্বস্ত তাদেরকে করা হয়, সেটি কিন্তু তারা আজকের এখান থেকে দাবি জানিয়েছেন। এছাড়া চট্টগ্রামের অন্যান্য যারা শুধু শ্রমিক না, অন্যান্য যারা কর্মচারী রয়েছেন, যারা কর্মজীবী রয়েছেন, তারাও বলছেন যেহেতু তারাও কিন্তু এক প্রকার শ্রম দিয়ে কাজ করছেন এবং শ্রম দিয়ে তারা কিন্তু উপার্জন করছেন, তাদেরও যেন জীবনের নিরাপত্তা, কর্মক্ষেত্রে তাদের এবং কাজের ক্ষেত্রে তাদের যে নিরাপত্তা, সেই নিরাপত্তা যেন নিশ্চিত করা হয়, এটা কিন্তু তারা আজকের মে দিবস থেকে দাবি জানিয়েছেন। তো চট্টগ্রামের মে দিবসের যে অনুষ্ঠান সেটি খুব সুন্দরভাবে চলছে এবং শ্রমিকরা তাদের দাবি দেওয়াগুলো বিভিন্নভাবে তারা এখান থেকে জানাচ্ছেন। শুভনা। রুনা, ধন্যবাদ আপনাকে। বিভাগীয় শহর রাজশাহীতে সকাল থেকেই শুরু হয়েছে মে দিবসের নানা কর্মসূচি। এ বিষয়ে জানাচ্ছেন সহকর্মী ইউসুফ আদনান। মহান মে দিবস উপলক্ষে রাজশাহীতে সরকারি এবং বেসরকারিভাবে বিভিন্ন শ্রমিক সংগঠনের উদ্যোগে মহান মে দিবস পালিত হচ্ছে এবং সকালে আমরা দেখেছি রাজশাহী বিভাগীয় শ্রম অধিদপ্তর, রাজশাহী জেলা প্রশাসক এবং বিভাগীয় প্রশাসকের উদ্যোগে একটি বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়েছে এবং র্যালিটি রাজশাহী মহানগরীর গুরুত্বপূর্ণ সড়ক মোড়সমূহ প্রদক্ষিণ করেছেন এবং বিভাগীয় শ্রম অধিদপ্তরের কার্যালয়ে গিয়ে আলোচনা সভায় মিলিত হয়েছেন। এখানে উপস্থিত ছিলেন রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মোহাম্মদ মাহফুজুর রহমান রিটন এবং রাজশাহী বিভাগীয় কমিশনার আনম ও বজলুর রশিদ সহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। এছাড়াও আমরা দেখেছি রাজশাহী মহানগরীতে বিভিন্ন শ্রমিক সংগঠনের উদ্যোগে র্যালি বের হচ্ছে। এই মুহূর্তে আমরা রয়েছি ট্রাক শ্রমিক ইউনিয়নে, এখানে যারা রয়েছে তারাও র্যালি এবং আলোচনা সভা করবেন এবং এখানে আমি জানবো এখানকার যিনি নেতা রয়েছেন তার থেকে আসলে আপনারা শ্রমিক দিবসে কি দাবি রাখছেন? আমরা আজকে হলো মহান শ্রমিক দিবস। আমরা আমাদের শ্রমিকের অধিকার আদায়ের জন্য আজকে আমরা রাস্তায় নেমেছি। আমরা অনেক কিছু থেকে বঞ্চিত, লাঞ্ছিত, রাস্তাঘাটে ধরেন আমাদের বিভিন্ন ধরনের সমস্যা, যার কারণে বাংলাদেশ সরকারের কাছে আমরা বলতে চাই যে অসহায় ট্রাক শ্রমিকদের জন্য উনি যেন সজাগ দৃষ্টি রাখেন এবং আমাদের শ্রমিকদের যাতে ভালো হয় বা ভালো কিছু উদ্যোগ নেয় এই আশা ব্যক্ত করছি আমি। আরেকজন শ্রমিক নেতা রয়েছে, তার থেকে জানবো আসলে কি দাবি আজকে। আমাদের 1 মে আন্তর্জাতিক মহান দিবসে আমাদের দাবি হচ্ছে যে আমাদের ট্রাক শ্রমিকেরা রাস্তাঘাটে বহুত পুলিশ প্রশাসন দ্বারা বহুতভাবে লাঞ্ছিত। আমাদের দাবি এই সরকারের কাছে একটা দাবি যে আমাদের রাস্তাঘাটে যে হয়রানিমূলক করা হয় প্রশাসন দ্বারা এবং
চুরি ছিনতাই দ্বারা যে হয়রানিমূলক করা হয় সে বন্ধের জন্য আমাদের জোরালোভাবে আবেদন থাকবে। এছাড়াও আমরা দেখেছি রাজশাহী মহানগরীতে বিভিন্ন শ্রমিক সংগঠন রয়েছে, তারা বলছেন তাদের যে কর্মঘণ্টা রয়েছে এই কর্মঘণ্টার মধ্যে যদি কোনো শ্রমিক আহত হয় তাহলে তার পর্যাপ্ত চিকিৎসা ব্যবস্থা নিশ্চিত করা এবং কোনো শ্রমিক যদি কর্মরত অবস্থায় নিহত হয় তবে দ্রুত তার জন্য যে সম্মানী রয়েছে শ্রমিকদের তা যেন পরিশোধ করা হয়। আসলে এই ছিল আমার কাছে রাজশাহী থেকে সর্বশেষ খবর। সাভারে বাজার বাস স্ট্যান্ড এলাকায় গড়ে উঠেছে এক ব্যতিক্রমী শ্রমিক হাট, যেখানে প্রতিদিন দর কষাকষির মাধ্যমেই বিক্রি হয় মানুষের শ্রম। আজ মহান দিবসেও কাজের আশায় অপেক্ষায় থাকতে দেখা গেছে শত শত শ্রমজীবী মানুষকে। বিস্তারিত জানাচ্ছেন সহকর্মী এম এ হালিম। এটি সাভারের একটি শ্রমিক হাট। এটি প্রায় অর্ধশত বছর আগে থেকে কিন্তু এখানে এই শ্রমিকদের কেনাবেচা হয়। এটি সাভার মেন বাস স্ট্যান্ডের পাশে এটি বসে। প্রত্যেক দিন সকালে কিন্তু এই শ্রমিক হাটে এখানে এই শ্রমিক কেনাবেচা হয় এবং আজকেও দেখতে পাচ্ছেন যে এখানে এই যে একেবারে ঢাকা-রিচা মহাসড়কের পাশে যেটি সাভার সিটি সেন্টারের সামনে এখানে শ্রমিকরা এখানে জড়ো হয়েছে এবং এখান থেকে কিন্তু এই বিভিন্ন স্থানে তারা কাজে চলে যায়। আজকে এই আন্তর্জাতিক শ্রমিক দিবস সেই 127 বছর আগে আন্দোলন হলে কিন্তু আজকে যে এই যে শ্রমিক দিবস সেই শ্রমিক দিবসও কিন্তু এই খেটে খাওয়া মানুষগুলো তারা জানে না যে শ্রমিক দিবস কি বা তাদের কর্মঘণ্টা কয় ঘন্টা। তারা কিন্তু এখানে তাদের যে এই পেটের দায়ে কিন্তু তারা এখানে আজকে এই দিনে তারা বের হয়েছে এবং তাদের কিন্তু অনেকেই কিন্তু দাবি করছেন যে তাদের এখন সেই যে আগের যে কাজের যে একটা চাহিদা ছিল সেই কাজের চাহিদাগুলো অনেকটাই কমে গেছে এবং তারা মাসে কিন্তু প্রত্যেক দিন তারা এই কাজগুলো তারা পায় না। এখানে 10 থেকে 15 দিন তারা কাজ পেয়ে থাকে এবং সেই হিসেবে কিন্তু তারা অনেকটাই কিন্তু কষ্টের দিন তারা জীবনযাপন করছেন এবং সেই সাথে তারা যেমনটি বলছেন যে এখন যে শ্রমিকের যে মজুরি সেই মজুরির সাথে কিন্তু যে এখানে নিত্য পণ্যের যে দামের ঊর্ধ্বগতি এবং সেই সাথে তাদের যে সন্তানদের পড়াশোনার বিষয়টি তারা অনেকটা দেখতে পারেন এবং সেখানে কিন্তু আমরা দেখতে পাই যে বাসা ভাড়া থেকে শুরু করে তাদের সব কিছু মিলে তারা কিন্তু কষ্টে জীবনযাপন করছে এবং সেই আজকে আন্তর্জাতিক শ্রমিক দিবসে কিন্তু এই শ্রমিকগুলো যারা খেটে খাওয়া মানুষ তারা কিন্তু সকালবেলায় কিন্তু তারা এখানে হাজির হয়েছেন। তারা সেই ছুটি কী জিনিস তারা জানে না, কিন্তু তারা সেই কর্মের সন্ধানে তারা বের হয়েছে। তো সব মিলে এই শ্রমিক হাট থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ। শ্রমিক দিবস মূলত শ্রমিকদের অধিকার আদায়ের দিন। এদিন যখন শ্রমের মর্যাদা নিয়ে কথা হয় তখন সামনে আসে ভিন্ন এক বাস্তবতা। অপ্রচলিত পেশায় কাজ করা নারীর সংগ্রাম, যেখানে শুধু শ্রম নয়, নারীকে প্রতিনিয়ত লড়তে হয় দৃষ্টিভঙ্গি, নিরাপত্তা আর বৈষম্যের সঙ্গে। শ্রমের স্বীকৃতির সাথে সম্মান ও নিরাপদ কাজের পরিবেশ চান তারা। রাজধানীর ব্যস্ত রাস্তায় ছুটে চলা শাহেদা আক্তারের পরিচয়, তিনি একজন অটোরিকশা চালক এবং 2 সন্তানের জননী। গত 4 বছর ধরে ঢাকার বিভিন্ন সড়কে অলিগলিতে তাকে দেখা যায় দক্ষতার সাথে রিকশা চালাতে। মে দিবস নিয়ে শাহেদার স্পষ্ট কোনো ধারণা নেই। স্বামীর সাথে বিচ্ছেদের পর তিনি শুধু জানতেন তার সন্তানদের নিয়ে আত্মসম্মানের সাথে বাঁচতে হবে। যখন চলে গেছে তখন তো মনে করেন যে আমাকে সাগরের মাঝখানে রেখে গেছে। আসলে এক সাইডে আমার সাঁতরায় ওঠা লাগবে, কারণ আমার বাচ্চা তখন ক্লাস 5-এ মাত্র ভর্তি হয়েছে আর ছোটটা হইলো প্লেতে নার্সারিতে ভর্তি হয়েছে। তা ওই সময়টা বাচ্চাদের পড়ালেখাটাও চালায় যেতে হবে, কিছু একটা তো করতে হবে। এজন্য সব কিছু মিলাই আমি অটো চালানোর সিদ্ধান্তে আসছি। যে যাই বলুক মানে আমি ডোন্ট কেয়ার। রিকশা চালানোকে পেশা হিসেবে নিলেও নিজের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন থাকতে হয় শাহেদাকে। আমি অনেক রাত পর্যন্ত বলতে কি 9টা পর্যন্ত চালাই। নিজের সেফলি মনে করেন আমি দূরে কোথাও যাই না, এরিয়ার ভিতরে চালাই। যে কাজটাকে একসময় মনে করা হতো শুধুমাত্র পুরুষের কাজ, সেই কাজে এখন নিজের দক্ষতার স্বাক্ষর রেখে যাচ্ছেন এই অটো চালক শাহিদা আক্তার। তার মতো অসংখ্য শাহিদা আক্তারকে এখন ঢাকার রাস্তায় প্রতিনিয়ত দেখা যায়। তবে তাদেরকে শুধুমাত্র তাদের দক্ষতার স্বাক্ষর রাখলেই চলছে না, তাদেরকে একই সাথে লড়াই করতে হচ্ছে এই সমাজের বাঁকা দৃষ্টিভঙ্গির সাথে। যদিও শাহিদার জীবনে কোনো বিশ্রাম কিংবা ক্লান্তির সুযোগ নেই। রিকশা চালানো শেষে খিলগাঁও সাবলেট বাসায় ফিরে রান্নাবান্না সহ সংসারের প্রয়োজনীয় কাজও সারেন তিনি একাই। পুরুষ নারী সমান অধিকার সবাই বলে, কিন্তু কর্মে গেলে বোঝা যায় যে নারী আর পুরুষ এখনো আলাদা। কারণ আমি অনেক সময় দেখি রাস্তাঘাটে অনেক সময় শিকার হই, মহিলা মানুষ কেন গাড়ি চালাইতে আসছে, বাসা বাড়িতে কাজ করতে পারে না,
মহিলা মানুষ কেন এটা করবে, মহিলা মানুষ এই কথাটা যেন কেউ না বলে। যে যার অবস্থান থেকে সে জায়গায় আগায়া যাক। আমাদের সবচেয়ে বড় কথা হলো কি দৃষ্টিভঙ্গিটা চেঞ্জ করতে হবে। আচার প্রথা, সংস্কার ও বিধি যা নারীর জেন্ডার ভূমিকা নির্ধারণ করে তা বাতিল করা এবং শুধু মানুষ হিসেবে নারীকে গণ্য করার বিধান আছে সিডও সনদে। বিশেষজ্ঞরা বলছেন 1984 সালে সরকার এই সনদে সই করলেও তা মানা হচ্ছে না। প্রতি শুক্রবারে মসজিদে খুতবা পাঠ হয়, কিংবা প্রতি সন্ধ্যায় মন্দিরগুলোতে প্রার্থনার জন্য যায়। মানুষের যে সম্পর্কটা, হ্যাঁ, এই সম্পর্কটার যে দায়বদ্ধতার যে জায়গা, এগুলো নিয়ে যদি আলোচনা হয়, রাষ্ট্র এই বৈষম্যটার প্রশ্রয় দিচ্ছে না। এই জিনিসটা যদি সামনে আসে তাহলে কিন্তু মানুষের চিন্তার মধ্যেও এটার একটা প্রভাব পড়বে। শ্রমের মর্যাদা এবং অধিকার প্রতিষ্ঠার প্রতীক মে দিবস। তবে যেসব নারী সমাজের নির্ধারণ করে দেওয়া পেশার বাইরে কাজ করছেন তাদের সংগ্রাম অনেকটা বেশি, কারণ তাদের লড়াই শুধুমাত্র একজন শ্রমিক হিসেবে নয়, একজন নারী হিসেবেও। শিউলি শবনম, দীপ্ত সংবাদ, ঢাকা। বৌদ্ধ ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শুভ বুদ্ধ পূর্ণিমা আজ। গৌতম বুদ্ধের জন্ম, বোধিজ্ঞান ও মহাপরিনির্বাণ লাভ, এই 3 স্মৃতি বিজড়িত বৈশাখী পূর্ণিমা বিশ্বের বৌদ্ধ সম্প্রদায়ের কাছে বুদ্ধ পূর্ণিমা নামে পরিচিত। বৌদ্ধ পূর্ণিমা উদযাপনে রাজধানী ঢাকা সহ দেশের বিভিন্ন স্থানে নানা কর্মসূচি রয়েছে। এই মুহূর্তে রাজধানীর মেরুল বাড্ডায় আন্তর্জাতিক বৌদ্ধ বিহারে আছেন সহকর্মী লাবণী গুহ। সেখানকার কর্মসূচি জানবো তার কাছ থেকে। লাবণী, মেরুল বাড্ডার আন্তর্জাতিক বৌদ্ধ বিহারে শুভ বুদ্ধ পূর্ণিমা উদযাপনের কি তথ্য রয়েছে আপনার কাছে, জানাবেন। সুমনা, আজ শুভ বুদ্ধ পূর্ণিমা। বৌদ্ধ ধর্মের অনুসারীদের কাছে এটি প্রধান ধর্মীয় উৎসব। আর এই উৎসবটি পালনের জন্য আমরা এখন আছি রাজধানীর মেরুল বাড্ডা মন্দিরে, আন্তর্জাতিক মহাবিহার যেটাকে বলা হয়। আমরা এখানে এসে দেখেছি সকাল থেকেই ভক্তরা বা পুণ্যার্থীরা এই মন্দিরে এসেছেন। তারা বৌদ্ধ ধর্ম রীতি অনুযায়ী পূজা পাঠ এবং গৌতম বুদ্ধের প্রতি তারা ফল, জল, ফুল, প্রসাদ সহ নিবেদন করছেন। আবার আমরা অনেককে দেখেছি তারা মোমবাতি এবং আগরবাতি জ্বালিয়ে প্রার্থনা করছেন। আমরা যদি আপনাদেরকে একটু দেখাতে চাই যে এই মহাবিহারে একটি বড় গাছের নিচে, যেখানে চারিদিক থেকে গৌতম বুদ্ধের অনেকগুলি মূর্তি বসানো আছে, সেখানে ভক্তবৃন্দরা যাচ্ছেন, সেখানে তারা তাদের প্রসাদ নিবেদন করছেন, অর্পণ করছেন। আমরা ভক্তদের সাথে কথা বলেছি, তারা বলেছেন এই দিনটি তাদের কাছে বিশেষ দিন, কারণ এই দিনেই বৌদ্ধ ধর্মের প্রবর্তক যিনি মহামতি গৌতম বুদ্ধ, প্রায় 2500 বছর আগে তিনি এই দিনে তার শুভ জন্ম হয়, বোধিজ্ঞান হয় এবং মহাপরিনির্বাণ যেটাকে বলে সেই দিনটি এই দিন। সেই জন্যই এটি আসলে বুদ্ধ পূর্ণিমা নামে পরিচিত। তাদের কাছে এই দিনটি অত্যন্ত ভাব গাম্ভীর্যপূর্ণ এবং তারা বলেন যে মহামতি গৌতম বুদ্ধের যে জীবন দর্শন সেটি হচ্ছে যে অহিংসা, সাম্য, মৈত্রী এবং প্রীতির বন্ধনে সহাবস্থান করা। তারা 2500 বছরের গৌতম বুদ্ধের সেই যে মর্মবাণী সেটিকে এখনও হৃদয়ে ধারণ করেন এবং তারা প্রার্থনা করেন যে বিশ্বের মানব জাতির শান্তি কামনা করেন, মঙ্গল কামনা করেন। তারা বলেন যে তারা যুদ্ধ নয়, বিগ্রহ নয়, হিংসা নয়, সম্প্রীতির বন্ধনে যাতে সকল মানুষের সহাবস্থান হতে পারে সেই চিন্তাই করেন। এবং আমরা আজকে দেখেছি যে এই মন্দিরে সকাল থেকেই পবিত্র ত্রিপিটক পাঠ, পঞ্চশীল গ্রহণ এবং ধ্যান ও বিশেষ প্রার্থনা তারা করেন এবং সবসময় তারা বলছেন যে জগতের সকল প্রাণী সুখী হোক। যারা এই বৌদ্ধবিহারের ভান্তে আছেন তারা বলছেন যে এই পূজা প্রার্থনা তাদের চলতে থাকবে সকাল 11টা পর্যন্ত এই চলতে থাকবে এবং এরপরে বিভিন্ন জায়গায় সাংস্কৃতিক অনুষ্ঠান হবে। সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠান, ফানুস সহ বেশ কিছু কার্যক্রম হবে বলে আমাদেরকে জানিয়েছেন তারা। সুমনা, আন্তর্জাতিক বৌদ্ধ বিহার থেকে বৌদ্ধ দিবস উপলক্ষে এটাই ছিল আমার কাছে সর্বশেষ। লাবণী, ধন্যবাদ আপনাকে।
যুক্তরাষ্ট্রের প্রতিষ্ঠান বোয়িংয়ের কাছ থেকে 14টি উড়োজাহাজ ক্রয়ের সিদ্ধান্ত চুক্তি সই করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। একসঙ্গে এতগুলো উড়োজাহাজ কেনার চুক্তি বাংলাদেশের ইতিহাসে এই প্রথম। বৃহস্পতিবার রাতে রাজধানীর একটি হোটেলে আনুষ্ঠানিকভাবে এই চুক্তি সম্পন্ন হয়। বিমানের এমডি কাইজার সোহেল আহমেদ এবং বোয়িংয়ের ভাইস প্রেসিডেন্ট পল রিগি চুক্তিতে সই করেন। বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত এ সময় উপস্থিত ছিলেন। 14টি উড়োজাহাজের মধ্যে রয়েছে 8টি বোয়িং 787-10 ড্রিমলাইনার, 2টি বোয়িং 787-9 ড্রিমলাইনার এবং 4টি বোয়িং 737-8 ম্যাক্স। সরকার এলপি গ্যাসের দাম নির্ধারণ করে দিলেও বাজারে ওই মূল্যে গ্যাস সিলিন্ডার বিক্রি হচ্ছে না। 12 কেজির সিলিন্ডারে 2 থেকে 300 আর 33 কেজির সিলিন্ডারে বেশি গুনতে হচ্ছে প্রায় 2500 টাকা। নিরুপায় হয়ে সেই দামেই সিলিন্ডার কিনছেন সাধারণ ভোক্তারা। ঢাকা শহরে 1-2 ঘন্টা লোডশেডিং থাকে, কিন্তু গ্রামে সেটা 14 ঘন্টা পর্যন্ত গড়ায়। 1940 টাকার সিলিন্ডার বলে বটে, তবে 2200 টাকার নিচে কোথাও সিলিন্ডার পাওয়া যায় না। সংসদে রুবিন ফারহানা বললেন, 1940 টাকার সিলিন্ডার গ্যাস 2200 টাকায় কিনছে সাধারণ মানুষ। আসলে কি তাই, নাকি আরও বেশি? আমরা আজকে মাঠ পর্যায়ে গিয়ে দেখব আসল চিত্রটা কি। রাজধানীর মিরপুর 60 ফিট এলাকা। এখানের বেশিরভাগ মানুষই এলপি গ্যাস ব্যবহার করেন। একটি রেস্টুরেন্টে গিয়ে জানতে চাওয়া হলো 33 কেজি সিলিন্ডার কিনতে তাদের কত খরচ পড়েছে। দুইটা আনছি আমরা, আমাদের পড়ছে প্রায় 12,400 টাকার মতো, সামথিং এরকম। একটা বোতল মনে করেন 6,200 করে পড়ছে। যদি প্রতিটি সিলিন্ডারের দাম 6,200 টাকা করে হয়, তাহলে একটির জন্য বেশি গুনতে হচ্ছে 865 টাকা। রেস্টুরেন্ট মালিকের কাছ থেকে মেমো নিয়ে এরপর ফোন দেওয়া হলো সিলিন্ডার বিক্রেতাকে। ফোনে বাড়তি দামের কথা জানান এই বিক্রেতা। সিলিন্ডার বিক্রেতার দেয়া ঠিকানায় আমরা হাজির হলাম। ক্যামেরা দেখেই দাম কমে গেল সিলিন্ডারের। 6,200 থেকে হয়ে গেল 5,700 টাকা। সেটিও সরকার নির্ধারিত দাম থেকে 365 টাকা বেশি। কারণ জানতে চাইলে ব্যাংকে কাজের কথা বলে দ্রুত দোকান থেকে বের হয়ে গেলেন সিলিন্ডার বিক্রেতা। দাম হলো কোম্পানির যেটা আছে সেটাই। আমি ব্যাংকে যাব। এই নাম্বারটা আপনার দোকানে আছে? নাই। রাজধানীতে বিভিন্ন খাবারের হোটেল এবং রেস্টুরেন্টে 33 কেজির সিলিন্ডার 1000 টাকার বেশি নিচ্ছেন খুচরা বিক্রেতারা। এবার দেখব বাসাবাড়িতে ব্যবহৃত 12 কেজি সিলিন্ডার কত দামে নিচ্ছেন খুচরা ব্যবসায়ীরা। এরপর আমরা যাই মিরপুর 2 নম্বরে। সেখানকার এক বাসিন্দা জানান, তিনিও বেশি দামে সিলিন্ডার কিনছেন বাধ্য হয়ে। এখন আপাতত গ্যাস পাওয়া যাচ্ছে, তবে এটা 2100-এর মধ্যে পাওয়া যাচ্ছে এখন অ্যাভেলেবল, কিন্তু 1 মাস আগে এটা ছিল না। সরকারি যে রেট দিছে ওই রেটটা আমিও জানি, কিন্তু আসলে ওরা 2100 করে নেয়। এবার তার কাছ থেকে ভাউচার নিয়ে দোকানদারকে ফোন দিলাম। তিনিও বাড়তি দামের কথা বলেন। নির্ধারিত দাম থেকে 200-300 টাকা বেশি দিয়ে গ্যাস সিলিন্ডার কিনতে বাধ্য হচ্ছেন ভোক্তারা। তাই বাড়তি দাম নিয়ন্ত্রণে দ্রুত সরকারের নজরদারি বাড়ানোর দাবি তাদের। আলোয়ান খান, দীপ্ত সংবাদ, ঢাকা। আন্তর্জাতিক প্রসঙ্গ। হরমুজ প্রণালীতে যে কোনো অস্থিরতার জন্য যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে দায়ী করেছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। একই সঙ্গে এসব দেশকে হরমুজ প্রণালী থেকে দূরে রাখার সিদ্ধান্তের পক্ষে অবস্থান নিয়েছেন তিনি। যুক্তরাষ্ট্রের নৌ অবরোধকে সামরিক অভিযানের সম্প্রসারিত অংশ হিসেবে আখ্যা দিয়ে তিনি বলেছেন, এটি কোনোভাবেই সহ্য করার মতো নয়। আল জাজিরার খবরে বলা হয়েছে, জাতীয় পারস্য উপসাগর দিবস উপলক্ষে রাষ্ট্রীয় গণমাধ্যমে দেয়া এক বার্তায় প্রেসিডেন্ট পেজেশকিয়ান হরমুজ প্রণালীকে মহান ইরানি জাতির প্রতিরোধের প্রতীক হিসেবে অভিহিত করেছেন। দক্ষিণ লেবানন জুড়ে ইসরায়েলি বিমান হামলায় অন্তত 30 জন নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও অনেকে। লেবাননের কর্মকর্তাদের বরাতে এ তথ্য জানিয়েছে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা। বৃহস্পতিবার দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক বিবৃতিতে জানানো হয়েছে, হামলার শুরুতেই দক্ষিণ লেবাননে অন্তত 9 জন মারা গেছেন, আহত হয়েছেন কমপক্ষে 23 জন।
লেবাননের জাতীয় সংবাদ সংস্থার খবরে বলা হয়েছে, দ্বিতীয় দফার আক্রমণে অন্তত আরও 21 জন মারা গেছেন। পাল্টা হামলা করার কথা জানিয়েছে হিজবুল্লাহ। সীমান্ত শহর বিন্ট জেবাইলে 2টি ইসরায়েলি মেরাকাভা ট্যাঙ্ক ধ্বংস করা হয়েছে। এছাড়া ইসরায়েলের সেনাদের ওপর ড্রোন আক্রমণও চালানো হয়েছে। দক্ষিণ লেবাননে নিজেদের এক সেনার মৃত্যুর খবর নিশ্চিত করেছে তেল আবিব। খেলার খবর। কোয়ালিফাই না করায় আগামী ফুটবল বিশ্বকাপে খেলার সুযোগ কাজে লাগাতে চায় না ইতালি। 4 বারের বিশ্ব চ্যাম্পিয়ন দেশটির ক্রীড়ামন্ত্রী সাফ জানিয়ে দিলেন, অন্য কোনো দেশের যদি কিন্তুর উপর নির্ভর করতে চান না তারা। বিশ্বকাপের সম্মান রক্ষায় বাছাই উতরেই মূল আসরে জায়গা করে নিতে চায় ইতালি। 48 দেশে বিশ্বকাপ ফুটবল 2026-এ অংশ নিচ্ছে কেপ ভার্দে, কুরাসাও, জর্ডান ও উজবেকিস্তানের মতো নতুন 4 দেশ। তবে নেই 4 বারের বিশ্বজয়ী ইতালি। অন্যদিকে বাছাই পর্বে অপরাজিত থেকে তৃতীয়বারের মতো বিশ্ব আসরে জায়গা করে নিয়েছে ইরান। তবে 28 ফেব্রুয়ারি ইসরায়েল ও যুক্তরাষ্ট্র যৌথভাবে ইরানে হামলা চালানোর পর যুক্তরাষ্ট্রে গিয়ে বিশ্বকাপ খেলতে চায় না ইরান। লস অ্যাঞ্জেলেসে নিউজিল্যান্ড ও বেলজিয়ামের মুখোমুখি হওয়ার কথা ইরানের। সিয়াটলে গ্রুপ পর্বের শেষ ম্যাচ মিশরের বিপক্ষে। এসব ম্যাচ মেক্সিকোতে আয়োজনের জন্য ফিফার কাছে আবেদন করে ইরান ফুটবল ফেডারেশন, তবে তা নাকচ করে দেয় ফিফা। এই অবস্থায় গুঞ্জন উঠে ইরান বিশ্বকাপ না খেললে ইতালি সুযোগ পাবে। তবে দেশটির ক্রীড়ামন্ত্রী সে সুযোগ নিতে চান না। ইরানের পরিবর্তে ইতালিকে সুযোগ দেওয়া হলে তা সমীচীন হবে না। বিশ্বকাপে খেলার যোগ্যতা মাঠের পারফরমেন্সের মাধ্যমেই অর্জন করা উচিত। কোনো দেশ না খেললে সে সুযোগ নেওয়া ঠিক নয়। বিশ্বকাপে খেলার যোগ্যতা মাঠের পারফরমেন্সের মাধ্যমেই অর্জন করা উচিত। কোনো দেশ না খেললে সে সুযোগ নেওয়া ঠিক নয়। নিয়ম অনুযায়ী কোনো দল টুর্নামেন্ট থেকে নাম প্রত্যাহার করলে বা বহিষ্কার করা হলে পরবর্তী সিদ্ধান্ত নেবে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রণ সংস্থা ফিফা। বিশ্বকাপের নীতিমালার 6 নম্বর অনুচ্ছেদ অনুযায়ী ফিফা চাইলে একটি অ্যাসোসিয়েশনের জায়গায় আরেকটি অ্যাসোসিয়েশনকে প্রতিস্থাপন করতে পারে। 11 জুন থেকে 19 জুলাই পর্যন্ত যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোতে হবে ফুটবল বিশ্বকাপ 2026। পারভেজ খোকন, দীপ্ত স্পোর্টস। বুটজোড়া তুলে রাখার সিদ্ধান্ত নিয়েছেন অ্যাশলি ইয়াং। চলতি মৌসুম শেষে 2 দশকের বেশি সময়ের ক্যারিয়ারের ইতি টানার ঘোষণা দিয়েছেন এই ইংলিশ স্ট্রাইকার। এখন চ্যাম্পিয়নশিপের দল ইপসউইচ টাউনের হয়ে খেলছেন 40 বছর বয়সী ইয়াং। বর্ণাঢ্য ক্যারিয়ারে ওয়াটফোর্ড, অ্যাস্টন ভিলা, ম্যানচেস্টার ইউনাইটেড, ইন্টার মিলান ও এভারটনের হয়ে খেলেছেন তিনি। ক্লাব পর্যায়ে সব মিলিয়ে এখন পর্যন্ত 750-র বেশি ম্যাচ খেলেছেন ইয়াং। 80-টির বেশি গোল ও 100-র বেশি অ্যাসিস্ট করা ফুটবলার বৃহস্পতিবার ইনস্টাগ্রাম বার্তায় দিয়েছেন বিদায়ের আগাম ঘোষণা। পেশাদার ফুটবলারদের সংস্থা PF এর বর্ষসেরা তরুণ ফুটবলারের পুরস্কার জিতেছিলেন তিনি। চট্টগ্রাম ওয়ানডে সিরিজ জয়ের পর টি-20 সিরিজেও এগিয়ে রয়েছে বাংলাদেশ। চট্টগ্রাম পর্ব শেষে এবার ক্রিকেট ফিরছে মিরপুর স্টেডিয়ামে। 3 ম্যাচ সিরিজের তৃতীয় ও শেষ টি-20তে কাল বাংলাদেশের মুখোমুখি হবে নিউজিল্যান্ড। খেলা শুরু হবে দুপুর 2টায়। 3 ম্যাচ সিরিজের প্রথমটায় স্বাগতিকরা জিতে নেয় 6 উইকেট। নিউজিল্যান্ডের টিকে থাকার দ্বিতীয় ম্যাচে বাগড়া বসায় বৃষ্টি। মাঠ ভেজা থাকায় পরিত্যক্ত হয় খেলা। তাতে 1-0 ব্যবধানে এগিয়ে থেকে হোম অফ ক্রিকেটে তৃতীয় ম্যাচে খেলতে নামবে টাইগাররা। অতিথিরা জয় পেলে সিরিজ হবে ড্র, আর লিটন বাহিনী জিতে গেলে ট্রফি থেকে যাবে বাংলাদেশে। এই ছিল এখনকার মতো। পরবর্তী সংবাদ বেলা 12টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া আরও তথ্য পেতে যুক্ত থাকুন দীপ্ত ডিজিটাল প্ল্যাটফর্মের সাথে। ধন্যবাদ সবাইকে।